নমস্কার। আজকের সময়ে জীবন, জীবিকা ও রাজনীতি এই বিষয়টা বহু আলোচিত, বিভিন্ন মাধ্যমে এটা প্রচারিত, অনেকেই জানেন। তবুও এক নজরে বিষয়গুলো তুলে ধরা, এটা এই দায়িত্বটাই শুধুমাত্র আমি পালন করার চেষ্টা করব। প্রথমে মানবজাতির সামনে যে মহামারী আকারে করোনা ভাইরাস, তার সংক্রমণ গোটা পৃথিবীকে গ্রাস করেছে আজকে, এটা একটা যুদ্ধ হচ্ছে মানব সভ্যতা বনাম করোনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ধরনের ভয়ঙ্কর অবস্থা, মানব জীবনের উপরে এত বড় আক্রমণ আর সংঘটিত হয়নি। এখন এই আক্রমণে, জীবন যুদ্ধে যারা নিহত হয়েছেন, প্রায় 2 লক্ষ মানুষ গোটা পৃথিবীতে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের দেশেও প্রচুর সংখ্যক মানুষ, তুলনামূলক কম হলেও অন্য দেশের তুলনায়, কিন্তু আক্রান্তের সংখ্যা প্রচুর। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং পুলিশ, নিরাপত্তা বাহিনী কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বাড়াবাড়ি হলেও, অবহেলা হলেও, সামগ্রিকভাবে তাদের যে অবদান এই লড়াইতে, সেই অবদানকে অভিনন্দিত করছি, স্বাগত জানাচ্ছি। পাশাপাশি সাধারণ মানুষ সরকারি বিভিন্ন সিদ্ধান্ত, বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্তগুলো প্রতিপালনের ক্ষেত্রে একটা বড় অংশের ইতিবাচক ভূমিকা, নিশ্চিতভাবেই তাকে অভিনন্দন জানাচ্ছি। এর সঙ্গে সাম্প্রতিক সময়তে আমাদের রাজ্যেও ঝড় বৃষ্টি, কালবৈশাখীতে কতগুলো মহকুমা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে শরণার্থী মানে উদ্বাস্তু হয়ে শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন। এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতিও সমবেদনা জানাচ্ছি। এখন এইটা নিশ্চিতভাবেই একটা ভয়ঙ্কর সময়। তো এই ভয়ঙ্কর সময়তে শুধু তো ভয়ঙ্কর হিসেবেই আসে না, তার মধ্যে নতুন নতুন কিছু সম্ভাবনার দিকও থাকে। সেই দিকগুলো বিচার করেই, তাকে কেন্দ্র করেই আমরা বেঁচে থাকি, বাঁচবার আশা পোষণ করি, সংগ্রাম করার একটা আত্মবিশ্বাস সেখানে তৈরি হয়। যারা বলছেন বা বলছিলেন, এখনো বলেন, বলার চেষ্টা করেন, তাদের জিজ্ঞেস করি যে এই যে করোনা মহামারী, করোনা, তার যে আক্রমণ, তাতে মানুষ মারা যাওয়া, লক্ষ লক্ষ মানুষ, এইটা মায়া? এটা যা মৃত্যু দেখছি, যা আক্রমণ দেখছি, জীবনের উপরে যে হামলা হচ্ছে, জীবন জীবিকার উপরে যে হামলা হচ্ছে, সব মায়া? এগুলো মায়া না, এগুলো বাস্তব। এবং এই বাস্তবকে জানা, কেন হচ্ছে, কিভাবে রোখা যায়, কি তার প্রতিকার, এর নামই হচ্ছে বিজ্ঞান। বস্তুনিষ্ঠতা
এটাই আজকের দিনে সবচেয়ে সমস্ত অংশের ধর্মভীরু মানুষ, ভাববাদী মানুষ, বস্তুবাদী মানুষ, সব অংশের মানুষের সামনেই আজকে বিজ্ঞান জয়ী হচ্ছে। এখন প্রত্যেক মানুষই মনে করেন ভ্যাকসিন দরকার, মনে করেন এই আক্রমণ বন্ধ হওয়া দরকার, তার প্রতিকার দরকার। এর অর্থ হচ্ছে ভাইরাসটাকে জানতে হবে, এর উৎপত্তি কোথায়, এর গঠন কী রকম, এর জিনগত কাঠামোটা কী রকম, তার দুর্বল জায়গা কোথায়, কিভাবে তাকে আক্রমণ করলে পরে তাকে মারা যায়, কিভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা মানুষের মধ্যে ভ্যাকসিনের মাধ্যমে ঢুকিয়ে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়। এটাই হচ্ছে আজকের দিনে সকলের চিন্তা। যারা প্রথম দিকে লকডাউনের শুরুতে যারা ঘণ্টা কাশি বাতি নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে এগুলো যারা বলছিলেন, করছিলেন, তাদের এই দার্শনিক দৃষ্টিভঙ্গি পরাভূত মানুষের সামনে বিজ্ঞানী হচ্ছে আজকে মূলত যে মহিলার নাম আমরা শুনছি কালকে মানবদেহে ভ্যাকসিন ঢোকানোর কথা, মানে পরীক্ষা করার জন্যে স্বেচ্ছাসেবকদের দেহে, তো এদের কথাই তো উঠে আসছে আজকে। তো এই ভয়ঙ্কর সময়তেও এই জিনিসটা আমাদের সামনে চলে আসছে। আমরা পড়াশুনো করি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তারপরেও যেন একটা মায়াবাদী দৃষ্টিভঙ্গি আমাদের আকর্ষণ করে রাখে, আমাদের চারদিকে মেমব্রেনের মতো একেবারে ঢেকে রাখে। এইটা কিন্তু আজকে পর্যুদস্ত হচ্ছে। সময় এসছে যে না, একটা যুক্তিবাদ, একটা সুনির্দিষ্ট বিষয়কে জানার মনোভাব, ব্যাখ্যা করার মনোভাব, তার থেকে পরিত্রাণ পাওয়ার প্রচেষ্টা, এটাই তো বিজ্ঞান। এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কিন্তু আজকে প্রতিফলিত হচ্ছে। আমরা আমি এই ব্যাপারে এক্সপার্ট না, কিন্তু সাধারণ জ্ঞান থেকে যেটা বলতে চাই যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস, ব্যাকটেরিয়া মানুষের মানে প্রাণের, পৃথিবীতে প্রাণের প্রথম যে অস্তিত্ব তৈরি হয় এটা ছিল এককোষী এক ধরনের ব্যাকটেরিয়া। এবং এই ব্যাকটেরিয়া কিন্তু সংক্রমণ ঘটায় না তা না, কোনো কোনো ক্ষেত্রে সংক্রমণ আছে, কিন্তু ব্যাকটেরিয়াটা এটা মানুষের উপকারে লাগে নানানভাবে, এটা ক্ষতিকারক সামগ্রিকভাবে না। কিন্তু ভাইরাস যেটা, এটা কেউ সৃষ্টি করেনি, এটা গবেষণাগারেও সৃষ্টি না, এটা প্রকৃতিতেই আছে। এই প্রকৃতির তার রূপান্তর প্রতিনিয়ত ঘটছে, তার নানান নামে নানান সময়তে প্রতিভাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে। তো ব্যাকটেরিয়ার সঙ্গে ভাইরাস, তার যে মৌলিক পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে এটা ক্ষতিকারক। ব্যাকটেরিয়া যেরকম সামগ্রিকভাবে মানুষকে সাহায্য করে, হেল্প করে বিভিন্ন ব্যাপারে, এইটা ভাইরাস কিন্তু মানুষকে শেষ করে দেয়, আক্রমণ করে, ক্ষতি করে, মেরে ফেলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ভাইরাস এগুলো সবই হচ্ছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এই সমস্ত এগুলোর দ্বারা গঠিত। যে প্রোটিন সংগ্রহ করার জন্য আমরা জীবন যুদ্ধে নেমেছি, আমাদের সরকারি সাহায্য দরকার, কাজ করা দরকার প্রোটিন সংগ্রহ করার জন্য, সেই প্রোটিনের দ্বারা কিন্তু এগুলো তৈরি। আমাদের দেহে যেরকম দরকার সেগুলোও এই প্রোটিনের দ্বারাই তৈরি। সুতরাং এই মারণ ক্ষমতা ভাইরাসের, এটা কিন্তু এক জায়গায় স্থির না, এটার বিবর্তন ঘটছে।
এই বিবর্তনটাই অনেকে স্বীকার করতে চান না। আমরা বলছি যে এটা বিজ্ঞানীরা বলছেন যে বিবর্তন ঘটছে প্রতিনিয়ত, এবং যেটা দেখলাম যে সংবাদপত্রে সেটা হচ্ছে যে শুরুতে যেরকম তার ক্ষমতা ছিল তার চেয়ে প্রায় 200 গুণেরও বেশি শক্তিধর। আমরা দেখি না, ঝড় যখন ওঠে সমুদ্রে, কোনো জায়গা শূন্যস্থান হয়ে যায়, ওখানকার জল উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায়, সেই জায়গাটা খালি হয়। এই খালি জায়গাটা পূরণ করবার জন্য চারদিক থেকে বাতাস, কারণ কোনো জায়গা শূন্য থাকতে পারে না, চারদিক থেকে বাতাস দৌড়ে আসে, এটার নামই ঝড়। এই ঝড়ের কেন্দ্র প্রথম ক্ষুদ্র থাকে, ছোট্ট থাকে, গতিবেগ কম থাকে, কিন্তু আস্তে আস্তে সেটা ঝড়ে পরিণত হয় নানান নামে। ঠিক সেরকমভাবে এটা কিন্তু বিবর্তিত হচ্ছে এবং তার রূপ পাল্টাচ্ছে, ক্ষতি করার ক্ষমতা পাল্টাচ্ছে। তো এই অবস্থাতে এইটা সাধারণ যে জ্ঞান, সেই জ্ঞান থেকে এটা পরিষ্কার যে এই ভাইরাস এটা অন্য রূপে ছিল প্রকৃতিতে, এখনকার যে রূপ সেইটাও থাকবে না, আগামী দিন এটার রূপ পাল্টাবে। এটার জন্ম হয়েছিল, বিকাশ হয়েছে, লয় হবে। এখন কার যে পরিস্থিতি, আক্রমণ, সেই আক্রমণকে মোকাবেলা করবার জন্যে আমাদের কতগুলো পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের ইনফ্লুয়েঞ্জা থেকে আরম্ভ করে নানান ধরনের ভাইরাসের সংক্রমণ তো আমাদের হয়, সেগুলোতে আমরা অত ভয় পাই না। এইটাতে কেন ভয়? কারণ এটা নতুনভাবে নতুন রূপে এসছে। মানব দেহের মধ্যে এটাকে প্রতিরোধ করবার জন্য যে বাহিনী দরকার, প্রতিরোধ ক্ষমতা দরকার, সেই প্রতিরোধ ক্ষমতা নাই। এখন যেটা প্লাজমা থেরাপি বলুন, ভ্যাকসিনই বলুন, এগুলো সবটাই হচ্ছে এই রোগে আক্রান্ত রোগীর শরীর থেকে প্লাজমা নিয়ে অথবা এই রোগের বিষটা সুস্থ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার মধ্যে অ্যান্টিবডি তৈরি করে ভ্যাকসিন তৈরি করা। এই ভ্যাকসিন দিলে আমার মধ্যে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। তাইলে এখানেও একটা বিজ্ঞান, দুইটা বস্তু পরস্পর বিরোধী, এই দুইটা প্রবণতাকে যদি এক জায়গায় মিলানো যায়, এক পক্ষ আক্রমণ করবে, আরেক পক্ষ প্রতিরোধ করবে আমার দেহের মধ্যে, এরকম একটা পরিবেশ যদি তৈরি করা যায়, তাইলে একমাত্র বর্তমান রূপ ভাইরাসটার, করোনা নামে যেটা এসছে কোভিড-19, এইটাকে আমরা মোকাবেলা করতে পারি। সুতরাং এই যে বৈজ্ঞানিক যে ব্যাখ্যা, যেটা মার্ক্সবাদী বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, এই সমাজ বিজ্ঞানেও সমাজকে ব্যাখ্যা করতে গিয়ে এই কথাগুলো বলা হয়েছে। পরস্পর বিরোধী দুইটা শক্তি সমাজে বর্তমান, তাদের মধ্যে লড়াই অনবরত থাকে। সেই লড়াইটা করার জন্যেই বিজ্ঞানীরা এখানে প্রয়াস চালাচ্ছেন। এখন লকডাউন এটাই একমাত্র পথ না। কতদিন লকডাউন থাকবে? নিশ্চিতভাবেই ত্রিপুরা আমরা কিছুটা আশ্বস্ত যে এখানে যে দুটো পজিটিভ কেস পাওয়া গিয়েছিল তারা এখন নেগেটিভ হয়েছে। প্রকৃত অর্থেই যদি এটা সত্যি হয় তাইলে আমরা আশাবাদী। কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আরও অনেক বেশি টেস্ট করা। 3000, 4000 সারা ত্রিপুরা রাজ্যে টেস্ট করলে কিছু হবে না। কারণ একটা জিনিস বুঝতে হবে, সরকারকে, মানুষকে, প্রত্যেককে এইটা নজর রাখতে হবে যে এটা শেষ হওয়ার আগে কিন্তু বড় ঝাপটা মারবে, স্বাভাবিকভাবেই মারে। এই ঝাপটার জন্য যদি আমরা তৈরি না থাকি তাইলে কিন্তু এখন আমাদের এখানে কিছু নেই সেই রকম, তা সত্ত্বেও আমাদের কিন্তু বিপদে পড়তে হবে। তার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানাবো
এখন নাই, কিন্তু এটা হতে কতক্ষণ, এটা আসতে কতক্ষণ, এটা খেয়াল রাখতে হবে। একটা ভালো দিক হচ্ছে ভাইরাস সে নিজে বায়ুতে নিজের বিস্তার ঘটাতে পারে না। কোনো একটা প্রাণীর দেহের মধ্যে, সে মানুষই হোক, বাদুড়ই হোক, শুকরই হোক, ঘোড়াই হোক, কোনো একটা প্রাণীর মধ্যেই সে বংশ বিস্তার করতে পারে, তার শক্তি, ক্ষমতা ইত্যাদি বাড়াতে পারে। সুতরাং যাতে আমাদের দেহে এগুলো ছড়িয়ে পড়তে না পারে, তার জন্যই আমাদের প্রচেষ্টা নিশ্চিতভাবেই সেখানে করতে হবে। এবং তার পাশাপাশি এই যে স্বাস্থ্যকর্মীরা, তাদের নোটিশ দেওয়া সহজ, তারা দাবি করেছেন তাদের ট্রান্সফার করা সহজ, তাদের সাসপেন্ড করা সহজ। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আজকের দিনের এই যুদ্ধ লড়ার জন্য চেষ্টা করা হয়, তাইলে এটা ভুল হবে, এটা ক্ষতি হবে আমাদের সমগ্র রাজ্যের, আমাদের দেশের, গোটা পৃথিবীর। সেই দিক থেকে একদিকে হচ্ছে যে প্রতিরোধ করার জন্য ব্যবস্থা। এখন ধরুন আমাদের সরকারিভাবে মানুষকে জানানো দরকার সঠিকভাবে যে কতটা করোনা চিকিৎসার কেন্দ্র গোটা ত্রিপুরা রাজ্যে তৈরি করা হয়েছে, কটা বেড, এটা জানা দরকার। আমি জানি না, পত্রপত্রিকা সেইভাবে সুনির্দিষ্ট আসে না, এক একজন এক এক রকম কথা বলে। কোয়ারেন্টাইন, বাইরে থেকে কেউ আসলে বা এখানেও কেউ সংক্রমিত হলে কোয়ারেন্টাইন কটা কেন্দ্র সুনির্দিষ্টভাবে তৈরি করা হয়েছে। সার্কিট হাউস হতে পারে, কোনো বড় দালান বাড়ি হতে পারে, কোনো সরকারি অফিস হতে পারে, তাঁবু খাটিয়ে হতে পারে। কোয়ারেন্টাইনের অ্যারেঞ্জমেন্ট করাটা গুরুত্বপূর্ণ। আজকে যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা, আমাদের রাজ্য থেকে কয়েক হাজার শ্রমিক বাইরে আছেন, তাদের এই সময়তে বাড়িঘরের লোকরা চাইছেন, তারা চাইছেন চলে আসবার জন্য, কিন্তু যত নিরাপদেই তাদের আনি না কেন, তাদের ভেতরে করোনার সংক্রমণ আছে কিনা, পজিটিভ কিনা, বা কদিন পরে পজিটিভ হবে কিনা, একটা আশঙ্কা তো থেকে যায়। তো তাদের যদি আনতেও হয়, আনাটা কতটা নিরাপদ, এটা চিকিৎসকরা বা এই লাইনে যারা কাজ করেন তারা বলবেন। কিন্তু তারা যেখানে আছেন এখন, সেখানে তাদের ব্যবস্থা করা, সরকারি সাহায্য দিয়ে নানান ধরনের তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার, তাদের বাঁচিয়ে রাখার জন্য, যদি কেউ আক্রান্ত হয় চিকিৎসা করার ব্যবস্থা করা, সেটা যদি করা যায়, সেই রাজ্যের সঙ্গে কথাবার্তা বলে, এটা সবচেয়ে ভালো। উদ্বেগ থাকলেও অন্তত তারা নিজেরাও আক্রান্ত হবেন না, আর রাজ্যকেও আক্রমণের শিকারে পরিণত করবেন না। যদি আনতেও হয়, তাইলে এখানেও কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করতে হবে। আমাদের রাজ্যের লোক সংক্রমিত হলেও তাইলে সুনির্দিষ্ট হবে কতটা কোয়ারেন্টাইন কেন্দ্র সুনির্দিষ্ট করা হয়েছে। যদি করা না হয়, করতে হবে অবিলম্বে। সরকারি উদ্যোগে মাস্ক, স্যানিটাইজার এগুলো দেওয়ার কথা। আমি ধন্যবাদ জানাই যে বামপন্থী কর্মীরা, সিপিআইএম, বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, বামফ্রন্টের অন্যান্য শরিকরা, কিছু সামাজিক সংস্থা, কিছু ক্লাব, তারা এই ব্যাপারে উদ্যোগ নিয়ে কিছুটা সাহায্য করেছেন। কিন্তু এই কাজটা শুধুমাত্র স্বেচ্ছাশ্রমের উপরে ছেড়ে দিলে বা স্বেচ্ছাসেবী সংগঠনের উপরে ছেড়ে দিলে তো চলবে না। এইটার প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার থেকে যদি কিটস না থাকে, যদি মাস্ক না থাকে, এগুলো আনানো ব্যবস্থা করা, এগুলো বাজার থেকে কিনে তার ব্যবস্থা করা যায় কিনা, যারা পারেন কিনতে তারা কিনবেন। তো তাইলে শুধুমাত্র সতর্কতা, টিভিতে এটা করুন, ওইটা করুন, সেটা করলে তো হবে না। শহরের মধ্যে অ্যাভেলেবল, গ্রামের দিকে কি অবস্থা, উপজাতি এলাকায় কি অবস্থা। তাইলে
সচেতনতা মানে হচ্ছে বস্তুনিষ্ঠ সচেতনতা, বৈজ্ঞানিক চেতনা তৈরি করা দরকার, বিজ্ঞান ভিত্তিক। এটা শুধু উপাসনা করলে হবে না, এই সুনির্দিষ্ট ব্যবস্থাগুলো করা দরকার। এটা চিকিৎসার দিক থেকে বলা যায়। দ্বিতীয়ত, যে আজকের দিনে জীবিকার উপরে যে হামলাটা হচ্ছে, এখন সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে, কেন্দ্রীয় সরকার করেছে, রাজ্য সরকার করেছে, কিন্তু ত্রিপুরা রাজ্যের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা যতটুকু মানে সংগ্রহ করা সম্ভবপর হয়েছে, তার থেকে কি আমরা দেখছি যে সর্বত্র সব কিছু পৌঁছছে না। এপিএল এর চাল, বিপিএল এর মানে অগ্রাধিকার প্রাপ্ত যে রেশন কার্ড, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে সব জায়গায় চাল সেভাবে দেওয়া হচ্ছে না, কোথাও কম দেওয়া হচ্ছে, কোথাও টাকা দিয়ে দেওয়া হচ্ছে, অন্যান্য সামগ্রী যেগুলো দেওয়ার কথা সেগুলো দেওয়া হচ্ছে না, সব জায়গায় পৌঁছেনি। হয়তো শহরে আছে কিন্তু গ্রামের ভেতরে যায়নি। এমনকি এপিএল এর চাল, এই চাল দেওয়া হচ্ছে না এপিএলদের, কারণ এই চাল কোথায় যাচ্ছে, কিভাবে বিক্রি হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। কেন এপিএলরা চাল পাবে না? সে যেই চালই হোক, আতপ চাল হোক, এটা তো 10 টাকা 35 বা এইরকম দাম। বাজারে এখন 40 টাকা কেজি চালের, 36 থেকে 40 স্ট্যান্ডার্ড যে চাল আমরা যা খাই। তো এই অবস্থাতে সরকার ঘোষিত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো যথাযথ কার্যকরী হচ্ছে কিনা, এইটা রাজ্য কেন্দ্রে বসে সবটা মনিটরিং করা সম্ভব এটা মনে করি না। এইটা ডিসেন্ট্রালাইজ করতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে। নিশ্চিতভাবে পরিকল্পনা কেন্দ্রীয় হবে, কিন্তু তার বাস্তবায়নটা বিকেন্দ্রীভূত হওয়া দরকার। জনসংস্থাগুলোকে কাজে লাগানো দরকার, প্রশাসনকে কাজে লাগানো দরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কাজে লাগানো দরকার। আমি যদি জিজ্ঞেস করি যে এখানে যে রাজনৈতিক শক্তিগুলো আছে, দলগুলো আছে, বিধানসভার ভেতরে প্রতিনিধি থাকুক আর না থাকুক, তাদের নিয়ে মুখ্যমন্ত্রী কোনো সভা করেছেন? কোনো সভা করেননি, আলোচনা করেননি। প্রধানমন্ত্রী যদি করতে পারেন একবার দুবার, এখানে কি একবারও করা যেত না? তাদের কি প্রস্তাব, কি ব্যাপার, না সবই একা একা করে ফেলবেন। সম্ভবত আজকের দিনের এই পরিস্থিতিতে এইটা সঠিক নয়, সময়োপযোগী নয়। এই কথাটা বোঝাবার জন্যই বলছি। কেন মহকুমা স্তরে আলোচনা হতে পারে না, জেলা স্তরে ডিএমরা আলাপ আলোচনা করতে পারেন না? এটা তো মানব জাতির, এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার না। দুর্ভাগ্য হচ্ছে ত্রাণ বন্টনে সে অ্যাডহক কতগুলো 50,000 তারা বলেছেন। অ্যাডহক লিস্টটি কাদের করা হয়েছে? যারা বিজেপিকে ভোট দিয়েছে, যাদের মানে ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ ট্রান্সফার করা হচ্ছে কিংবা কোনো বেনিফিট দেওয়ার প্রশ্ন আসছে, একেবারেই দলীয় রাজনীতি। বিজেপিকে ভোট দেয় না, এখনও সিপিআইএম করে, এখনও বামফ্রন্ট করে বা কংগ্রেস করে, এদেরকে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ এসছে। দলীয়করণ, ত্রাণ বন্টনের দলীয়করণ আজকের এই মহামারীর বিরুদ্ধে মানবজাতির লড়াইকে দারুণভাবেই ক্ষতিগ্রস্ত করবে। তো সেই দিক থেকে ধরুন ভবানীপুর থেকে খবর এলো, টেলিফোন এলো, সোনামুড়া মহকুমার ভবানীপুর পরিবার, বাবা মায়েরা গেছেন চিকিৎসা করাতে, আটকে গেছেন লকআউটে, এরা আসতে পারছেন না। রেশন দোকান বলছে যে তাদের রেশন এখানে দেওয়া হবে না। এ কীরকম কথা? এপিএলকে চাল দেওয়া হবে না। অগ্রাধিকার প্রাপ্ত যে সেকশন, সেই সেকশনের বিনা পয়সায় যে চাল পাওয়ার কথা, সব জায়গায় চাল দেওয়া হচ্ছে না পুরোটা। উপজাতি এলাকায় দারুণভাবেই
সেই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানে এডিসিও কিছু ভূমিকা নিয়েছেন জমিয়াদের সাহায্য করার ক্ষেত্রে, বিভিন্ন সংগঠন কিছু ভূমিকা নিচ্ছেন। তো সরকারকেই প্রধানত কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণ করে এই ত্রাণ বন্টনে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি না রেখে যার যেটা প্রয়োজন, সে খাদ্য থেকে আরম্ভ করে তেল, লবণ, সাবান থেকে আরম্ভ করে স্যানিটাইজার, মাস্ক, এগুলো বিতরণ করা সরকারের দায়িত্ব। সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে, তার প্রশাসনের মাধ্যমে জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এটাই তো উচিত করা। এখন এটা হচ্ছে না। কতটুকু হচ্ছে সেইটা সরকারও বলতে পারবেন বলে আমার মনে হয় না। এখন ধরুন সরকারি কর্মচারীদের সবাইকে অফিস যেতে হবে। আগে রোস্টার ছিল মাঝখানে, সবাই যাবে। কি করে যাবে? গাড়ি নাই, ঘোড়া নাই, কিছুই নাই, কি করে যাতায়াত করবে? তাহলে রোস্টার ওদের যেতে হবে নিশ্চিতভাবেই। একটা স্কেলিটন সংখ্যায় না গেলে সরকারি সিদ্ধান্ত রূপায়ণে কে ভূমিকা গ্রহণ করবে? অর্ডার লাগবে, কর্মচারী লাগবে, সেটা যেতে হবে। কিন্তু রোস্টার করে এটা করা যায়। আর যদি গাড়ি ঘোড়ার ব্যবস্থা করতে পারে সরকার, তাইলে কর্মচারীরা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন অগণতান্ত্রিক কোনো ব্যবস্থা অর্ডিন্যান্স হচ্ছে, আইন হচ্ছে, প্রশাসনিক নির্দেশ হচ্ছে। আচ্ছা, এগুলো দিয়ে মানুষকে যদি সচেতন করা না যায়, মানুষের পেটে যদি ভাত দেওয়া না যায়, দুর্ভিক্ষ মোকাবেলা করবার মতো একটা পরিবেশ যদি তৈরি করা না যায়, তাইলে শুধু আইন দিয়ে, শুধুমাত্র অর্ডিন্যান্স দিয়ে এগুলো করা সম্ভব? তার জন্যই মানুষের মানসিকতার বা চেতনার, চিন্তাভাবনার পরিবর্তন খুবই জরুরি। এখন এর সঙ্গে যেটা পরিযায়ী শ্রমিকরা, ত্রিপুরার কিছু কিছু জায়গা থেকে আমরা সরকারি যোগাযোগের যে কেন্দ্রগুলো বলা হয়েছে সেগুলো আমরা এদের জানিয়েছি। তারা বলেছেন অধিকাংশ ক্ষেত্রে কোনো উত্তর নাই, টেলিফোন কেউ তোলে না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও সেই মেসেজ কেউ এন্টারটেইন করে না। একটা যে পদক্ষেপ গ্রহণ করা, রাজ্য সরকারকে দেখতে হবে। তারাই এই কল নাম্বার দিয়েছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন, হেল্পলাইনের নাম্বার দিয়েছেন। যুবরা করেছে, হেল্পলাইন দিয়েছে, সিআইটিও করেছে, সিপিআইএম বিভিন্ন স্টেট কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করছে কিছু করার। তারাও যেখানেই যতটুকু শক্তি তারা করার চেষ্টা করছে। কিন্তু এই দায়িত্বটা প্রধানত সরকারের, সরকারকেই দায়িত্ব প্রতিপালন করতে হবে। তার জন্যে এই সময়তে, লকডাউন থাকার সময়তে বা লকডাউন যদি বাড়ে, এই সময়টাতে সরকারের দায়িত্ব অনেক বেশি। জনগণকে একটা গণতান্ত্রিক পরিবেশে বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলোকে মান্য করার জন্যে তাদের প্রস্তুত করা, এইটা সরকারের দায়িত্ব। একদিন শুনলাম এখানে মাইকিং করা হচ্ছে, লকডাউন ভাঙলে লাঠি পেটা করা হবে, বেসরকারি লোক। এক বিধায়ক বলে দিচ্ছেন আপনার টেলিভিশনের মধ্যে। একই রকম কথা, এ তো হতে পারে না। আইন শৃঙ্খলা, আইন রক্ষার দায়িত্ব কি কোনো এমএলএ নিতে পারে, কোনো তার বাহিনী নিতে পারে? এ তো নিতে পারে না। এটা অগণতান্ত্রিক ব্যবস্থা। এই অগণতান্ত্রিক ব্যবস্থায় মহামারী, এই অতিমারি মোকাবেলা করাটা কঠিন। তার জন্যে আমরা বলবো যে আপাতত এই সময়টাতে এই কাজগুলো সরকারকে করতে হবে। আর এরপরে যদি দেখা যায় আমাদের রাজ্য মোটামুটি যে অবস্থাটা এখন আছে এটা বজায় আছে, তাইলে বাইরে থেকে যাতে সংক্রমণ না হতে পারে তার চেষ্টা হচ্ছে। লকডাউন সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তাইলে
পুনর্জীবিত করা অর্থনীতিকে, তার পরিকল্পনা সেন্ট্রালি এখন থেকেই নিতে হবে। এটা দিল্লি প্রধানমন্ত্রী তারা গোটা দেশ সম্পর্কে বলবে, কিন্তু এখানে রাজ্যে প্ল্যান করতে হবে। কৃষিকাজ, এখন কৃষিকাজ আমাদের মূল ফসলের সময়। এখন এই ফসলে সার, বীজ, কীটনাশক, ঔষধ এগুলোর উপর থেকে ভর্তুকি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখানে কি দামে সরকার কিনবে তা ঘোষণা হয়নি। ফসল বীমা যোজনা তুলে দেওয়া হয়েছে, ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না। তাইলে কৃষক কোন ভরসায় কাজটা করবে? সীমান্তের ওপারেও কিছু জমি আছে, কোনো ক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনীর তরফ থেকে কড়াকড়ি বেশি করা, অতিরিক্ত কড়াকড়ি করা হচ্ছে। কিন্তু আবার ফসল না করলে পরে মানুষের হাতে পয়সা কোত্থেকে আসবে, খাদ্য কোত্থেকে আসবে, শহর কি করে বাঁচবে, ব্যবসা বাণিজ্য কি করে হবে? সুতরাং কৃষি কাজ যাতে স্মুথলি, কৃষকদের ঋণ সরবরাহ করা, ভর্তুকিতে যেগুলো চলছিল বীজ ইত্যাদি এগুলোর ব্যবস্থা করা, কৃষকরা যাতে দূরত্ব বজায় রেখে কৃষিকাজ করতে পারেন। এই সময়ের মধ্যেও বৃষ্টি হচ্ছে, পূর্বাভাস হচ্ছে বৃষ্টি ঠিকঠাক মতোই হবে, তাইলে ভালো ফলনের সম্ভাবনা আছে। মানুষকে সাহস দিতে হবে, কৃষি দপ্তর সেখানে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। আর অন্যদিকে হচ্ছে সরকারি দপ্তরগুলোর কাজ, রেগার কাজ, টুয়েপের কাজ, বন দপ্তরের কাজ, কৃষি দপ্তরের কাজ, নানান দপ্তরের যে কাজ বামফ্রন্ট সরকারের সময়তে যেগুলো ছিল, এই কাজগুলোর উপায় তো আমরা করতে পারি। তার পরিকল্পনা করা দরকার। যদি দূরত্ব বজায় রাখতে হয়, দৈহিক দূরত্ব, সেটা বজায় রেখে কিভাবে ছোট ছোট প্রজেক্ট করা যায় সেটা করতে হবে। এখন এটার মধ্যে প্রশ্ন হচ্ছে যে টাকা কোথায়? এত কথা যে বললাম, টাকা পয়সা কোথায়? টাকা যদি না থাকে, রাজ্য সরকার কেন্দ্রের কাছে কত টাকা চেয়েছেন? কেন্দ্রীয় সরকার বলছেন আপনারা সাহায্য করুন পিএম কেয়ার্স ফান্ডে। একই রকম কথা প্রধানমন্ত্রীর তার রিলিফ ফান্ড রয়েছে, সেখানে না দিয়ে পিএম কেয়ার্স ফান্ড, যেটা বেসরকারি ফান্ড, যেটা কোনো সিএজি অডিট করবে না, যেটা জনগণের কাছে প্রকাশ করার, কত জমা হলো, কিভাবে খরচ হলো, এগুলো সরকার বাধ্য থাকবে না। এই ধরনের ফান্ডে মানুষ টাকা দেবে কেন? এগুলো হচ্ছে। তাইলে ঠিক আছে, আপনারা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে টাকা নাই, টাকার জন্য কি করতে হবে? টাকার জন্য কেন্দ্রীয় কর্মচারীদের তাদের আগামী বছরের জুলাই মাস পর্যন্ত কোনো ডিএ দেয়া হবে না, ঘোষণা করা যাবে না। ওকে, আমরা প্রস্তাব করছি, ঠিক আছে এটা দিয়েছেন, এমএলএদের, মন্ত্রীদের, এমপিদের তাদের বেতন কমিয়েছেন, ঠিক আছে, এমপি ল্যাডের টাকা দেননি, ঠিক আছে, বন্ধ করেছেন। আমরা যদি বলি যে কর্পোরেটদের ট্যাক্স, কদিন আগে বাজেটের টাইমে যে কর হারটা কমিয়ে দিয়ে 1% কমানো মানে 1500 কোটি টাকা সরকারি কোষাগারে আসবে না, লস। অথচ আপনারা প্রায় 15 থেকে 20% ট্যাক্স আপনারা কমিয়ে দিলেন কর্পোরেটদের। ওরা কি আশায় যে না, ওরা যদি পুঁজি বিনিয়োগ করে তাইলেই মানুষের কাজ হবে, তাইলেই আস্তে আস্তে সমাজ অর্থনীতি উন্নত হবে, জিডিপি বাড়বে। এটা কোনো কথা? আমরা প্রস্তাব করছি যে যেই সিদ্ধান্তটা নিয়েছেন আগামী 1 বছর স্থগিত রাখুন। কর্পোরেটদের আগে যে হারে কর দিত সেই হারেই এদের কর দিতে হবে। নতুন করে বসান বা না বসান, কিন্তু
আগের হারেই কর দিতে হবে অন্তত আগামী 1 বছর। আপনি বলবেন যে কেরালাতে তো এরকম বেতন কমিয়েছে কর্মচারীদের। কেরালার কি অবস্থা? কেরালা কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় 1 লক্ষ কোটি টাকা পাওনা, তার প্রাপ্য টাকা, পরিকল্পিত টাকা, নীতি আয়োগের টাকা, তার মানে তার যে জিএসটির টাকা প্রাপ্য, এই টাকা দেওয়া হচ্ছে না। রাজনীতি, এই টাকা দেওয়া হচ্ছে না। এমনকি ওরা চেয়েছে যে অন্তত আমাদের যে 15th ফিনান্স কমিশনের প্রথম বছর, এই বছরের তো টাকা তো ঠিক হয়ে গেছে, এই বছরের টাকার কিছুটা অংশ তোমরা আমাকে দাও। এই সময়তে একটি টাকাও তো দিচ্ছে না। তাইলে ওরা কি করবে? ওরা বলেছে যে আমরা 20,000 টাকার উপরে যাদের বেতন, 20,000 টাকার নিচে যাদের বেতন, তাদের কোনো একটা পয়সাও দিতে হবে না, টাকা বন্ধ হবে না। 20,000 টাকার উপরে যাদের বেতন, আগামী 6 মাস 5 দিনের, প্রতি মাসে 5 দিনের বেতন কেটে রাখা হবে, দেয়া হবে না, এটা পরে দেওয়া হবে। করতে বাধ্য হচ্ছে তাকে। ভারতবর্ষের মহামারী প্রতিরোধের লড়াইতে সামনের সারিতে দাঁড়িয়ে কেরালা কাজ করছে, মানুষকে সঙ্গে নিয়ে, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে। এটা একটা মডেল। মৃত্যু খুব কম, আক্রান্ত কমে যাচ্ছে প্রতিনিয়ত। এখন তাইলে কর্পোরেটদের উপরে যে কর ছাড় দেওয়া হয়েছিল এটা বন্ধ রাখুন, আগের হারে কর দিতে হবে অন্তত আগামী 1 বছর। নতুন করে সাধারণ মানুষের উপরে কর চাপাবেন না। পেট্রোল ডিজেল জলের চাইতে কম দর আমেরিকাতে এখন। আন্তর্জাতিক বাজারে সৌদি আরব হেভি প্রোডাকশন করছে, আরও দাম পড়ে গেছে। এই অবস্থাতে আমাদের দেশে কেন পেট্রোল ডিজেল 70 টাকা 80 টাকা থাকবে? কেন এটা কমবে না? আমরা যেটা বলছি, আমাদের রাজ্য সরকার অ্যাকচুয়ালি দাবি করছে না, কারণ ওরা নিজেরাও বিজেপি, উপরেও দিল্লিতেও বিজেপি, বামফ্রন্ট থাকলে নিশ্চিতভাবেই দাবি করত প্রাপ্য অর্থ। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের জিএসটির টাকা, যে প্রাপ্য অংশ, সেই অংশ আসছে না। পঞ্চবার্ষিক 15th ফিনান্স কমিশনের যে টাকা 1 বছরের, সেই টাকাটা আসছে না। আমাদের অন্যান্য সেন্ট্রাল প্ল্যানে যে টাকা পয়সা পাওয়ার কথা ছিল সে টাকা আসছে না। ওরা যদি, সরকার বলছেন আসছে, কিন্তু আসলে তাইলে এত কম সাহায্য কেন? তো সুতরাং সেই দিক থেকে আমাদের যেটা আজকে করা দরকার, যে লকডাউনের পরবর্তী পরিস্থিতিতে বাজারে চাহিদা তৈরি করবার জন্য মানুষের হাতে টাকা দেওয়া দরকার। এই টাকা দিতে গেলে কেন্দ্রীয় সরকার, আমাদের বিনায়ক অভিজিৎ, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতি, তিনি বলেছেন নোট ছাপাও, নোট ছাপিয়ে করো। ঘাটতি বাজেট আমাদের রাজ্যকেও বলবো, রাজ্যগুলোকে অনুমোদন দাও কেন্দ্রীয় সরকার, যাতে এখানে জমার চাইতে খরচ বেশি করার পরিস্থিতি, ঋণ বেশি নেওয়ার একটা সুযোগ তৈরি হয়। শুধু বাজেটের মধ্যে কম খরচ করে, ব্যয় সংকোচ করে আজকের পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। এর ভয়টা কি? এদের ভয়টা হচ্ছে যে না, আন্তর্জাতিক লগ্নি পুঁজি, তাদের হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকা, এরা এইটা চায় না। 3% পর্যন্ত জিডিপির ঘাটতি রাখতে হবে, তা না হলে কোনো পুঁজি বিনিয়োগ হবে না
যেই পুঁজি বিনিয়োগ আছে এগুলোও চলে যাবে। এই সমস্ত ভয়, কেন ভয় পাবো আমরা এদেরকে? দিল্লি কেন ভয় পাবে? ত্রিপুরা কেন ভয় পাবে? গোটা দেশ কেন ভয় পাবে? আমরা আমাদের মতো প্ল্যান করব, নিজের পায়ে আমরা দাঁড়াবো, নিজের বাজার নিজেরা তৈরি করব। আমি রপ্তানি করতে না পারি, আমদানি করতে না পারি, আমরা নিজেদের যে সহায় সম্পদ আছে তাকে কাজে লাগিয়ে আত্মনির্ভর অর্থনীতির দিকে আমাদের যেতে হবে এবং অভ্যন্তরীণ চাহিদা আমাদের তৈরি করার কাজ, তার পরিকল্পনা সেখানে গ্রহণ করতে হবে। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, যে ছাঁটাই হওয়া বন্ধ বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন ছাঁটাই করা যাবে না, তাদের যেখানে থাকতো ওদের এখান থেকে উচ্ছেদ করা যাবে না, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যা আছে সেটা রাখতে হবে, বেতন দিতে হবে। হচ্ছে, এটা কি হচ্ছে? এখন থুতু ফেললে পরে 200 টাকা 300 টাকা জরিমানা, চিকিৎসকের উপরে হামলা করলে ঠিক আছে, অর্ডিন্যান্স করেছেন 7 বছর পর্যন্ত জেল হতে পারে, তারপরে তার সঙ্গে জরিমানাও থাকবে কয়েক লক্ষ টাকা, ঠিক আছে। কেন যেই মালিকরা বড় মাঝারি ইভেন ছোটদের তবু কিছু মানবিকতা আছে, অন্যদের যারা ছাঁটাই করছে, কাজ বন্ধ করছে, সে আইটি সেক্টর থেকে আরম্ভ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর পর্যন্ত, এরা যে লক আউট করছে, 6 মাসের জন্য ছেড়ে দিচ্ছে, বেতন দিচ্ছে না, বেতন বকেয়া 3 মাসের, দেখলাম টিভিতে 3 মাসের বেতন দিচ্ছে না, লকডাউন ভেঙে শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছে গেটের সামনে। তাদের জন্য আইন কোথায়? তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না? তাদের জন্য অর্ডিন্যান্স কেন করা হবে না যে না তাদের বেতন দিতে হবে? তোমরা এতকাল মুনাফা করেছ, লাভ করেছ, এই বিপদের দিনে এই লাভ থেকে তাদের প্রাপ্য বেতন দেবে না কেন? তাইলে সাধারণ মানুষের জন্যে বহু অর্ডিন্যান্স, বহু আইন হয়, তাদের বেতন কাটার জন্য চেষ্টা হয়, তাদের দিয়ে না দিয়ে থাকার চেষ্টা হয়, তাদের বাধ্যতামূলক অফিসে আসতে হয়। আর যারা কর্পোরেট তাদের কর ছাড় অব্যাহত রাখছে। তারপরে প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও ওরা ছাঁটাই করছে, থাকার জায়গা থেকে উচ্ছেদ করছে। এই সম্পর্কে কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার, তার লেবার দপ্তর কোনো ভূমিকা নিচ্ছে না। আর এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ কি করে করবেন? সব জায়গায় লকডাউন, এখন 10,323 তাদের চাকরি ছাঁটাই, করোনা সংক্রমণ, লকডাউন, 144 ধারা, জনতা কারফিউ, ঘণ্টা বাজানো, আন্দোলন থমকে গেল। পটাপট ট্রান্সফার করা হচ্ছে দূরবর্তী এলাকায় এই সময়তে কর্মচারীদের, সরকারি কর্মীদের। তার বিরুদ্ধে প্রতিবাদ করা কি করে করবে? দিয়ে দেওয়া হচ্ছে না, কি করে প্রতিবাদ করবে? তো গণকণ্ঠ রোধ করবার জন্য করোনার পরিস্থিতিকে ব্যবহার করা, এটা একটা স্বৈরাচারী মানসিকতা। এই মানসিকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বরং সচেতন মানুষকে সচেতন করা, সচেতন করে তারপরে সবাইকে নিয়ে এগিয়ে চলার নামই হচ্ছে যুদ্ধে জয়লাভ করা। তা না হলে যুদ্ধে পরাজয় নিশ্চিত। এই সম্পর্কে আমাদের রাজ্যকেও যেরকম সচেতন থাকতে হবে, গোটা দেশকে সচেতন থাকতে হবে। আমি শেষ যে কথাটা, রাজনীতির কথাটা বলছি। রাজনীতিটা কি? রাজনীতি হচ্ছে বিজেপিকে ভোট না দিলে কোনো সাহায্য না, সিপিএম করলে দেওয়া হবে না। রাজনীতি যারা রক্তদান শিবির করেছে এই কঠিন পরিস্থিতিতে, যুবরা শান্তির বাজারে রক্তদানে বাধা দিয়েছে বিজেপির লোকরা।
হামলা করেছে বিভিন্ন বাড়িতে, রাজ্যের কয়েকটি স্থানে ত্রাণ বন্টনে খোয়াই থেকে আরম্ভ করে হদ্রা পর্যন্ত নানান জায়গায় বাধা দেওয়া হয়েছে। এখনো সিপিএম জীবিত। আরে মানুষের ত্রাণে এখন সিপিএম, কংগ্রেস, বিজেপি কি? দুস্থ মানুষদের কাছে যেতে হবে। সরকার যাবে, বিরোধী দল যাবে, নানান স্বেচ্ছাসেবী সংস্থা যাবে, ক্লাব যাবে। এখানে দলীয় রাজনীতি কি? এই রাজনীতি ওরা করছে, দলীয়করণ। ওদের অভিজ্ঞতা নেই, আমাদের অভিজ্ঞতা আছে। দলীয়করণের রাজনীতি, দল বিবেচনা করে রাজনীতি। যাকে যত সাহায্যই করেন না কেন, এই গ্যারেন্টি কংগ্রেস দিতে পারেনি যে কংগ্রেসের সময়তে যারা চাকরি পেয়েছে তারা আর কংগ্রেস ছাড়া কিচ্ছু করবে না। হয়নি। বামফ্রন্ট হয়েছে। বামফ্রন্টের সময় যারা কাজ পেয়েছে, সুযোগ পেয়েছে, তারা বামফ্রন্টই থাকবে, এই গ্যারেন্টি বামফ্রন্টও দিতে পারেনি। এরা তৃণমূল হয়েছে, কংগ্রেস হয়েছে, পরে বিজেপি হয়েছে। বিজেপির সময় বাছাই বাছাই করে যা দিচ্ছেন, এটা কিনে নিয়েছেন, এটা মনে করলে পরে ভুল হবে, এটা মারাত্মক হবে। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, এটা দিয়ে কিছু হবে না। এইটা না করে যেটা করা দরকার, হামলা বন্ধ করুন, আক্রমণ বন্ধ করুন, প্রত্যেককে কাজ করতে দিন আইন মেনে। এটা করতে দিন। এটা করলে সাধারণ মানুষ উপকৃত হবে, একটা গণতান্ত্রিক পরিবেশ সেখানে তৈরি হবে। দ্বিতীয় রাজনীতি কি? দ্বিতীয় রাজনীতি বিজেপি তার হিন্দুত্ববাদী রাজনীতি পরাস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে, সাময়িককালের জন্য হলেও বিজ্ঞানের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষিত হওয়ার পরিপ্রেক্ষিতে সেই যে আপনার কুরুক্ষেত্রের যুদ্ধের যে ধারা বিবরণী ইন্টারনেট তখন ছিল, ইন্টারনেটের মাধ্যমে সব করা হয়েছে, কিন্তু ধৃতরাষ্ট্র চিরকাল অন্ধ থাকলো, রাজা হতে পারল না। বোগাস সমস্ত কথা, এগুলো মিথ। এর ভিত্তিতে ইতিহাস হয় না, এগুলো শেখানোর চেষ্টা হচ্ছে। এটা পরাস্ত হয়েছে সাময়িক কালের জন্য হলেও। বিজ্ঞান জয়ী হয়েছে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যুক্তিবাদ জয়ী হয়েছে। এখন ওইটাকে কাভার করবার জন্য কি হচ্ছে, একটা অ্যান্টি চায়না ক্যাম্পেইন হচ্ছে। চীন সমাজতান্ত্রিক দেশ, যে আমেরিকাকে চ্যালেঞ্জ করে সমস্ত দিক থেকে, এক নম্বর শক্তিতে চলে আসছে। আমেরিকার পিট্টু হচ্ছে মোদি, যার ফলে কি হচ্ছে, অ্যান্টি চায়না মানসিকতা, কমিউনিস্ট বিদ্বেষী মানসিকতা, সিপিআইএম বিরোধী মানসিকতা, বামফ্রন্ট বিরোধী মানসিকতা, অত্যন্ত বাজে স্ল্যান্ডারিং, কুৎসা, মিথ্যা, এগুলো প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাদের কেনা কিছু মিডিয়া আছে, গোলাম আছে, এদেরকে দিয়ে এগুলো প্রচার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সরকারের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে মতামত দিলে যদি ডিআইএফএস সেক্রেটারিকে থানায় নিয়ে যাওয়া হয়, মামলা করা হয়, তাইলে মিথ্যা অভিযোগ, স্ল্যান্ডারিং, কুৎসা, ব্যক্তিগতভাবে, দল হিসেবে, ঘটনা হিসেবে এদের বিরুদ্ধে, বিজেপি আইটি সেলের বিরুদ্ধে সরকারি তরফে কোনো মামলা কি সরকার নেবে না? তাইলে আইন দুই রকম, আইনের চোখে সবাই সমান না। এটাই প্রতিভাত হচ্ছে। অ্যান্টি চায়না ক্যাম্পেইন, অ্যান্টি কমিউনিস্ট ক্যাম্পেইনের অংশ, যেটা মোদি শুরু করেছিল, যেটা ট্রাম্প শুরু করেছিল, আর ট্রাম্পের শিষ্যরা ভায়া মোদি হয়ে এরা এখন চীন বিরোধী নানান প্রপাগান্ডা। পরশুদিন তো ফাটিয়ে ফেলছে প্রায় টিভি। এখন ঘরে বসে এগুলো তো দেখছি। ইটালি বলছে খারাপ জিনিস, দক্ষিণ কোরিয়া বলছে খারাপ জিনিস,
আমেরিকা বলছে খারাপ জিনিস, প্রচুর টাকা নিয়ে গেল ব্যবসা বাণিজ্য করে, মাস্ক, কিটস, স্যানিটাইজার ইত্যাদি সমস্ত জিনিসপত্র। ভারত সরকার চিন্তা ভাবনা করছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তার সঙ্গে চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে কি না ইত্যাদি নিয়ে। করবে কি করবে না তাদের ব্যাপার, সে আলাদা কথা, কিন্তু চীনকে বাদ দিয়ে পৃথিবীর কোনো দেশ চলতে পারে আজকের দিনে? আমার তো মনে হয় না। কি করোনার বিরুদ্ধে লড়াইতে, কি অর্থনীতির ক্ষেত্রে, কি রাজনীতির ক্ষেত্রে। তাহলে চীনের সঙ্গে সম্পর্ক যেখানে আরও সুমধুর করার প্রশ্ন, কারণ তারা সাহায্য করেছে, আরও বেশ কিছু এরোপ্লেন আসছে মাস্ক ইত্যাদি নিয়ে। সরকারিভাবে এখন পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছেন চীনের জিনিস খারাপ? এখন পর্যন্ত বলেননি। যদি না বলে থাকেন তাইলে কেন এই আইটি সেলের, বিজেপি আইটি সেলের সমস্ত প্রোপাগান্ডা, টিভিতে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডা বিজেপির তো বেশ কয়েকটা অল ইন্ডিয়া চ্যানেল, হিন্দি চ্যানেল আছে। আমাদের এখানে আগে টিভিটা খুললে পরেই প্রথম বিজ্ঞাপন আসতো, এখন বিজ্ঞাপন আসে না, ওই এটা কি মিডিয়া জানি, কি একটা টেলিভিশন, সেই টেলিভিশনটা চলে আসে প্রথমেই। যা খুশি একেবারেই বিজেপির সেই পিএম কেয়ার্স ফান্ডের টাকা কিনা জানি না চলছে, এগুলো চলছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। মানুষকে বিচার করার সুযোগ দিচ্ছি আমরা এই কারণেই কথাগুলো বলছি। এটা এই না যে আমার কথা সরকার শুনবে, মানুষের বিচারের জন্য এগুলো বলছি। আমাদের গঠন সংবিধানে আছে সবার জন্য একই রকম আইন, সবার জন্য একই রকম আইন না। তাইলে রাষ্ট্র মানে হচ্ছে দমন পীড়নের যন্ত্র। রাষ্ট্র দমন পীড়নের যন্ত্র কার উপরে? তার নিজের শ্রেণীর উপরে না। এই শ্রেণীকে উৎখাত যারা করতে চায় রাষ্ট্র থেকে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবহার করে, রাষ্ট্র মানে পার্লামেন্ট, রাষ্ট্র মানে বিচার বিভাগ, রাষ্ট্র মানে হচ্ছে রাষ্ট্রপতি থেকে সেনাবাহিনী হয়ে চৌকিদার পর্যন্ত, এই হচ্ছে রাষ্ট্র দমন পীড়নের যন্ত্র। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই জিনিস আমরা দেখছি, এবং রাষ্ট্র প্রয়োগ করা হচ্ছে চীন বিরোধী, কমিউনিস্ট বিরোধী মতামত তৈরি করার জন্য। মোদি সাহেব লক্ষ্য করবেন, আমেরিকাতে এই কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষ জমে প্রতিবাদ জানাচ্ছে, কিউবার সাহায্য চাই, কিউবা থেকে সাহায্য আনো, তোমরা পারছো না। এই যখন পরিস্থিতি, তখন সমাজতান্ত্রিক দেশের বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে বা অন্য সমাজতান্ত্রিক দেশের বিরুদ্ধে তথা কমিউনিস্টদের বিরুদ্ধে, সাম্যবাদী চিন্তাভাবনায় যারা বিশ্বাসী, তাদের বিরুদ্ধে এই আচরণ শোভা পায় না। এই রাজনীতি বন্ধ করা উচিত, তাদের উপরে দমন পীড়ন বন্ধ করা উচিত। এই মহামারী মোকাবেলার সময়তে এটা নির্বাচন না, এটা নির্বাচনের সময় কেউ কাউকে গালি দিল, বলল মিথ্যা সত্য ইত্যাদি মিলিয়ে, এটা নয়। এখন সবাই মিলে একসঙ্গে কাজ করার সময়। দ্বিতীয়ত হচ্ছে, যেটা বিজেপি চেষ্টা করেছে, এখনও চালাচ্ছে, সেটা হচ্ছে মুসলিম বিদ্বেষ তৈরি করা। আগাগোড়া বিজেপি তৈরিই হলো মুসলিম বিদ্বেষ দিয়ে। বিজেপি সরকারেই এলো হিন্দু ভোট সুসংহত করার মধ্য দিয়ে মুসলিম বিদ্বেষকে তৈরি করে, মুসলিম বিদ্বেষ তৈরি করে একটা উগ্র হিন্দু জাত্যাভিমান তৈরি করে বিজেপি সরকারে এলো এবং আরও বেশি আসন নিয়ে ইত্যাদি এলো। নিজামুদ্দিন নিয়ে কদিন গেছে, এখন মহারাষ্ট্র নিয়ে হচ্ছে। সরকারকে, রাজ্য সরকারকে বলতে হচ্ছে, শিবসেনা আছে ওখানে, ওদেরকেও বলতে হচ্ছে যে একটা মুসলিম নাম নেই যারা মব লিঞ্চিং করেছে, এই সাধুকে মেরেছে, ড্রাইভারকে মেরেছে,
এদের মধ্যে একটা মুসলিম নামও নেই। দাঙ্গা বন্ধ করুন। এই যে এখানে সুনীল দেওধর ছিল এখানে নির্বাচনের আগে বিধানসভার, এরা সমস্ত মিথ্যা প্রচার, প্রথম মুসলিম বিদ্বেষ, তারপরে কমিউনিস্ট বিদ্বেষ। সিপিআইএম ওখানে মামলা করেছে এদের অপপ্রচারের বিরুদ্ধে। আমাদের এখানেও বিজেপি আইটি সেল দেখেছি আমরা যে এইভাবে এখানে মব লিঞ্চিংয়ের জন্য দায়ী। মব লিঞ্চিংয়ের জন্য ত্রিপুরা রাজ্যে কারা দায়ী, আগের ঘটনাগুলো আমরা জানি না কারা দায়ী। সুতরাং এইটা বন্ধ হওয়া উচিত। সংখ্যালঘু সংখ্যাগুরু এই চিন্তাভাবনা করে চিকিৎসা হয় না, মহামারী মোকাবেলা হয় না। প্রশ্ন হচ্ছে মানব জাতি, মানব সভ্যতার সঙ্গে করোনার লড়াই। এই লড়াইতে ধর্ম, জাত, সম্প্রদায়, শ্রেণী, গোষ্ঠী এগুলো একেবারেই বাতিল করতে হবে। এটা কোনোভাবেই চলতে পারে না। এই রাজনীতিটা অবিলম্বে এখান থেকে সরকারকে সরে আসতে হবে। একটা ঘটনা সরকারের নজরে আনতে চাই রাজনীতির প্রশ্নে। এখানে উদয়পুর মহকুমার হদ্রা, সেই হদ্রাতে দীর্ঘকাল যাবৎ মুসলিমরা স্কুলের একটা জায়গায়, একটা অংশ, সেই জায়গায় ওয়াজ মাহফিল করেন, বিভিন্ন অনুষ্ঠানে এরা করেন। সবাই মিলে, হিন্দু মুসলিম মিলেই এই উৎসবগুলো পালন করেন। হঠাৎ করে পরশুদিন রাত্রে দেখা গেল যে শিবলিঙ্গ উঠে এসছে। হঠাৎ করে শিবলিঙ্গ ওঠে, এটা কি ধারণা, কি চেতনা? করোনা মোকাবেলা শিব সাহায্য করবে? তার অর্থটা হচ্ছে জায়গাটা এখান থেকে মুসলিমদের উচ্ছেদ করার জন্য, এটি যাতে ব্যবহার করতে না পারে, এখানে যাতে মন্দির করা যায়। প্রশাসন, আমাদের লোকরা ডেপুটেশন দিয়েছে, এটা চলবে না, ধর্মনিরপেক্ষ দেশ। এই সময়তে যদি এই জিনিস করার সাহস পায় বিজেপির অনুগামীরা, অন্তত একাংশ, মুখ্যমন্ত্রী ভাবতে পারেন কি অবস্থার মধ্যে, কাদের নিয়ে আপনি কাজ করছেন? যদিও কালকে প্রশাসন থেকে এই লিঙ্গ অপসারিত হয়েছে, কিন্তু একটা মুসলিম বসতির সঙ্গে বিজেপির একটা হিন্দু মুসলিম একটা সংঘাত বাঁধানোর চেষ্টা হচ্ছে ওইখানে। আমরা অতীতেও কিছু কিছু জায়গায় দেখেছি, আমাদের ত্রিপুরায় এটা সফলকাম হয়নি। এখন এই অবস্থার মধ্যে এই জিনিস চলছে, এই জিনিস চলতে দেওয়া যায় না, তার তীব্র নিন্দা করি। হিন্দু মুসলিম মিলে মানুষ ঐক্যবদ্ধভাবে হদ্রায় যে অবস্থান গ্রহণ করেছেন তাকে স্বাগত জানাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হয় না, হওয়া উচিত। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে রাজ্য সরকারকে দাবি জানাবো, এটা হওয়া দরকার। এবং সর্বশেষ যে কথাটা এই সম্পর্কে রাজনীতির ব্যাপারে বলতে চাই, সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা বাংলা সামাজিক দূরত্বই। সামাজিক দূরত্ব তৈরি করার চেষ্টা তো বিজেপিই করছে। একদিকে জাতপাতের নামে, অন্যদিকে ধর্মের নামে, এটাই তো ওদের রাজনীতি। সামাজিক দূরত্ব, এটা এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে, এই সামাজিক দূরত্ব ওই অর্থে যদি ব্যবহার করি, তাইলে তাদের যে মানুষে মানুষে বিভাজনের যে কৌশল, সেই কৌশল কিন্তু জয়ী হবে। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে একজন থেকে আরেকজন অন্তত 1-1.5 মিটার বা 2 মিটার দূরে থাকা উচিত। কারণ এটা বাতাসে ভাসতে পারে না, কিন্তু জীবনের সংস্পর্শে, দুটো জীবনের সংস্পর্শে এলে একজন আরেকজনকে এফেক্ট করতে পারে, এই কারণে। সুতরাং সামাজিক দূরত্ব মানে সমাজের মধ্যে ভাগাভাগি, বিভাজন, মানসিক নিকটতা,
নৈকট্য আরও শক্তিশালী হওয়া দরকার। তো মূল কথা হচ্ছে যে এই রাজনৈতিক কলা কৌশলগুলো নানান নামে চলপাল্টাই চলো উল্টাই যেগুলো করেছিল কয়েনাইস, এরকমভাবে সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিং অর্থ হচ্ছে দৈহিক দূরত্ব বজায় রাখা, শারীরিক দূরত্ব বজায় রাখা। হাটে যাই, বাজারে যাই, দোকানে যাই, আমি অফিসে যাই, আমি ঘরে থাকি, এই ডিস্টেন্স মেনটেন করা উচিত। এইটা সামাজিক নৈকট্য মানে মানসিক নৈকট্যকে, মানুষের সম্পর্ককে দুর্বল করার কথা নয়, এটা শক্তিশালী করার কথা। মানুষ সমাজবদ্ধ জীব, কেউ চেষ্টা করলেও মানুষকে অসামাজিক করতে পারবে না, মানুষ পাগল হয়ে যাবে। এই সমাজবদ্ধ জীব হিসাবে মানুষের যে ধর্ম, ঐক্যবদ্ধ থাকা, এই ঐক্যের প্রয়াস সরকারিভাবে নেওয়া উচিত, রাজনৈতিক শক্তিগুলোকে নেওয়া উচিত, সামাজিক শক্তিগুলোকে নেওয়া উচিত, মেনটেইনিং দৈহিক ডিস্টেন্স, শারীরিক দূরত্ব বজায় রেখে। এই রাজনীতিগুলো এখন আছে। এই রাজনীতিগুলোকে বন্ধ করে প্রকৃত বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনা মানুষের মধ্যে প্রসার করা দরকার। আমি আত্মবিশ্বাসী এবং আমরা অনেকেই আছি পৃথিবীতে আত্মবিশ্বাসী যে এটা চিরকাল থাকবে না, সব মানুষকে মারতে পারবে না, আলটিমেটলি মানুষই জয়ী হবে, আলটিমেটলি বিজ্ঞানই জয়ী হবে এবং নতুন নতুন আবিষ্কার প্রকৃতিকে মানুষের বশে আনবার যে চেষ্টা, মানুষের উপকারে লাগানোর যে চেষ্টা, এই চেষ্টাকে আরও উন্নত করবে, সহজসাধ্য করবে। তবে প্রকৃতির নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়মকে না জেনে যা কিছু হচ্ছে এখন, যার ফলে সুনামি থেকে আরম্ভ করে এই সমস্ত করোনা ভাইরাস, নানান ধরনের আক্রমণ, প্রাকৃতিক বিপর্যয়, এই বিপর্যয় মোকাবেলা করতে গেলে প্রকৃতিকে তার নিয়ম জেনে তাকে বশে আনতে হবে। এটাই হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞান জয়যুক্ত হবে, মানব জাতি সামনের দিকে এগিয়ে যাবে। এই আত্মবিশ্বাস রেখে আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করে, কঠিন অবস্থার মধ্যে সবাই আমরা, কারো আছে কারো নাই, এইরকম একটা শ্রেণী বিভাজিত সমাজের মধ্যে আমরা আরও কঠিন অবস্থার মধ্যে আছি আমরা। এই অবস্থা থেকে আমাদের সবাই মিলে দল মত, রাজনীতি, সামাজিক যে বিভেদ, এগুলো ধর্ম বর্ণ, এগুলোর ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে। সরকারের বিজ্ঞানভিত্তিক যে সমস্ত সিদ্ধান্ত, এগুলোকে মান্যতা দিতে হবে এবং যার যা করা দরকার, করা সম্ভব, গরিবদের সাহায্যের জন্য, দুস্থদের সাহায্যের জন্য, সেই সাহায্যে আপনারা এগিয়ে আসবেন। বামপন্থীরা লড়াইতে যেরকম আছে, অতিমারিতেও সামনের সারিতে থেকে কাজ করব। কাজের সুযোগ ওরা দেয় না, গণতান্ত্রিক পরিবেশ দেয় না, হামলা করে। তা না হলে আমরা আমাদের যে গণভিত্তি, সেই গণভিত্তি নিয়ে ত্রিপুরায় সরকারের চাইতেও বেশি ভূমিকা আমরা পালন করতে পারতাম যদি গণতান্ত্রিক পরিবেশ থাকতো। এই গণতান্ত্রিক পরিবেশ অটোমেটিক্যালি আসবে না, এই পরিবেশ আমাদের তৈরি করতে হবে। মানুষের সঙ্গে সুখে দুঃখে থেকে, অতিমারিতে থেকে, সংগ্রামে থেকে সেই কাজটা আমাদের করতে হবে। সেই কাজে সবাই এগিয়ে আসবেন। এই কথা বলে আপনাদের নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার এই যে আলোচনা, জীবন, জীবিকা ও রাজনীতি, আমি শেষ করলাম।